নাকি দুজনকে মার্ডারের উদ্দেশ্যে অন্য কেউ পাঠিয়েছিল? এটা কে স্যার? বাবা, চশমা লাগানোর জন্য তুই একটু বেশি ইয়াং। সত্যি কথা বলছি সাহেব, আমি জানি না এরা কারা। 3 জন লোক যারা আশিসকে খুব ড্রিঙ্ক করায় তিলকনগরের কাঞ্চনবাড়ি, পর মেহুল ওয়াইন থেকে আরো মদ কেন আশিসকে আরো ড্রিঙ্ক করানোর জন্য, তারপর সেই ড্রিঙ্কে নেশার ওষুধ মিশিয়ে ঘোরবন্দরে নিয়ে গিয়ে ওকে খুন করে। ওই 3 জনের মধ্যে একজনের নাম ইউসুফ খান আর দ্বিতীয় জনের নাম হচ্ছে নবীন বেগ। আমার শুধু এই তৃতীয় জনের নামটা চাই। স্যার আপনি এইভাবে আমাদের ওই আশিস জয়সওয়ালের সঙ্গে জড়িয়ে দিতে পারেন না স্যার। স্যার আমরা তো এটাও জানি না যে ও আসলে কে। আপনারা কেন বুঝতে পারছেন না স্যার? স্যার আপনারা না আমাদের অকারণে ধরে রেখেছেন স্যার। এখনকার মতো তোদের ছেড়ে দিচ্ছি, বাড়িতে ড্রপ করে দেব। আমাকে শুধু এইটুকু বল, যদি তোরা না হোস তাহলে আসল নামটা বল যে আশিসকে খুন করেছে। সন্দেহ করে অ্যারেস্ট? সন্দেহ করে মানে আপনার যাকে সন্দেহ হবে সে তো গেল ভেতরে। আরে আইন কানুন বলে কিছু আছে নাকি? আপনার ছেলে ইউসুফ আর ওর বন্ধু নবীন 15 থেকে 21 ডিসেম্বর অবধি কোথায় ছিল? যেখানেই থাক, কাজে ছিল, কাজের ছেলে ওরা। আপনার ছেলে ইউসুফের কাছে আংটিটা কোথা থেকে এলো? আরে রোজগার করে ও। কি করে করে? চুরি করে? মার্ডার করে? এখন একটা আংটির জন্য আপনি আমার ছেলেকে খুনি বলবেন? ওই আংটিটা চুপচাপ কোনো বিল ছাড়া বিক্রি করার চেষ্টা করছিল। হ্যাঁ তো ডাইরেক্ট খুনি? আপনি এক্ষুনি আমার ছেলেকে আর ওর বন্ধুকে ছেড়ে দিন, নইলে আমি কোর্ট পর্যন্ত যাবই যাব। পুরো বস্তি নিয়ে, আরে পুরো মুম্বাইকে নিয়ে হরতাল করব। আমাদেরকে হুমকি না দিয়ে গিয়ে নিজের ছেলেকে বোঝাও। ওরা যদি সত্যি করে এটা প্রমাণ করতে পারে না যে 15 থেকে 21 তারিখ অবধি ওরা দুজন কোথায় ছিল, ওদের মোবাইল ফোন কেন বন্ধ ছিল, তখন আমরা ছাড়ার কথা ভাবতেও পারি। তা না হলে ওরা দুজন বুঝবে আর এইভাবেই মরবে। এরা ইউসুফ আর নবীন। আমি এদের আগে কখনোই দেখিনি। আশিসের সাথে কখনো? না ম্যাডাম, এই দুজনকে কখনো আশিসবাবুর সাথে দেখিনি। স্যার আমি যতজনকে জানি আশিসের বন্ধু হিসেবে, তাদের মধ্যে এই দুজন তো নয়। আর এই ইউসুফ নবীন, আমি তো আজ পর্যন্ত এদের দেখিনি। আশিসের কাকা সঞ্জয় বাবুও চিনতে পারলেন না, না ওনার ছেলে সুনীল। টাকা ওড়ানো মাতালের কাছে 1000টা বন্ধু হয় গায়ত্রী, আর এরকম ফোকটে মাল খাওয়ার শৌখিন লোকদের ফাইন্যান্সার কোনো সোনার ডিম দেওয়া হাঁসের থেকে কম নয়। আর এরকম বন্ধু তো 4 মিনিটে হয়। কারেক্ট স্যার। ইউসুফ আর নবীনও একদম শেষ মুহূর্তে বন্ধু বানিয়েছিল আশিসকে, আর লোভে পড়ে আশিসের মার্ডার করে দিয়েছে। স্যার ওরা দুজন এখনো অবধি বলেনি 15ই ডিসেম্বর থেকে 21শে ডিসেম্বর পর্যন্ত ওরা কোথায় ছিল। স্যার ইউসুফ আর নবীনের ফোন 15 তারিখ থানের কাছে বন্ধ হয়েছিল দুপুর 1:30টার সময়। থানেতে 1:30টার সময়? এই সময় আশিসের কাকা সঞ্জয় বাবুও ফোন করেছিল ঘোরবন্দর থেকে? একদম তাই স্যার। এই কাকুকে তোলার টাইম চলে এসছে। আমার তো মনে হচ্ছে এই কাকুই মাস্টার মাইন্ড। ইউসুফ, নবীন আর ওয়াইন শপের সিসিটিভির ওই ছেলেটা হতে পারে কাকুই 3 জনকেই সুপারি দিয়েছিল ওকে মারার জন্য। সঞ্জয় জয়সওয়াল, আপনাকে আমাদের সঙ্গে আসতে হবে। কি হলো, কোনো খবর পেয়েছেন? সমস্যা তো একটু হচ্ছে, তবে আপনি থাকলে মনে হয় সমাধান হয়ে যাবে। আমি কি করে? চলো খাবার খেয়ে নিই। একটা কথা বলি, খারাপ পাবেন না? আপনি দিনের বেলায় কেন খাচ্ছেন? কি বা দিন, কি বা রাত, আমার কাছে সবই অন্ধকার বাবা। সূর্য আমার অস্ত গেছে, রাত হলো আমার অমাবস্যা। এখন আমার আর কিচ্ছু নেই। নিজের হাতে নিজের সন্তানকে দাহ করেছি, তাও আমার মনে হচ্ছে যেন ও মোটরসাইকেল চালিয়ে আবার আসবে, এসেই হাসবে। আপনারা জানেন আমার বিরুদ্ধে কত বড় ঘৃণ্য অভিযোগ এনেছেন? উনি আমার দাদা। কৌরব আর পাণ্ডব ভাই ভাই। রাম লক্ষণও ছিল। দাদা আমার কাছে রামের থেকে কোনো অংশ কম নয়। দাদা আমাদের গ্রাম ইউপি থেকে এখানে এলেন রুটি রুজির জন্য। ওনার পেছন পেছন আমিও চলে এলাম।
উনি আমার হাত ধরে কাজ শিখিয়েছেন, বাঁচতে শিখিয়েছেন। আর আপনি এটা বলতে চাইছেন যে ভাড়াটে গুন্ডা দিয়ে নিজেরই ভাইপোকে আমি খুন করিয়েছি, মার্ডার করিয়েছি? দেখুন, আশিসকে মেরে ফেলা, সত্যি কথা বলতে কি নিজেকে মেরে ফেলা। স্বপ্নেও কেউ নিজের সন্তানকে খুন করতে পারে না স্যার। নিজের স্বপ্ন পূরণের জন্য লোকে যা খুশি করতে পারে। যাকে এখনকার মতো সব সাইডে রেখে বাস্তবে আসছি। 15ই ডিসেম্বর দুপুর 1:30টার সময় আপনি আশিসকে ফোন করেছিলেন। কোত্থেকে? ঘোরবন্দর থেকে। সেই ঘোরবন্দর যেখানের খাঁড়ি থেকে আমরা আশিসের লাশ পাই। স্যার, সঞ্জয় বাবুর অ্যাঙ্গেলটা ধরে চলি, কিন্তু শিল্পার দাদা সন্দীপের ওপরেও সন্দেহ কম হচ্ছে না। কিন্তু গায়ত্রী, সন্দীপের ফোন রেকর্ডে এরকম কিছু ছিল না। তুমি তো চেক করেছিলে না? কিন্তু স্যার, ওর মনে তো অনেক কিছু থেকে থাকবে, তাই না? এতে ওর রাগ ছিল যে ওর পড়াশোনা জানা বোনটা একটা মাতালের প্রেমে পড়ে গেছিল, আর বিয়ের কথাও চলছিল। স্যার, সন্দীপের কাছে বড় মোটিভ ছিল আশিসকে রাস্তা থেকে সরিয়ে ফেলবার, যাতে ওর বোনটা অন্য কোনো ছেলের সঙ্গে বিয়ে করতে রাজি হয়ে যায়। ইয়েস স্যার। এদিকে আশিস ড্রিঙ্ক করা ছাড়ছিল না, আর ওদিকে শিল্পা ওর অপেক্ষায় বসেছিল। ও নিজের দাদা, রাগ করেছিল, আর এরকম রাগ করাটা তো স্বাভাবিক। কিন্তু মার্ডার ন্যাচারাল নয় গায়ত্রী। কি উল্টোপাল্টা কথা বলছেন আপনি? আমি আশিসকে একটা ফোন করেছিলাম বলে আমি তার খুনি হয়ে গেলাম? ফোনটা ওকে কেন করেছিলেন? সে তো আমার ভাইপো ছিল, তার সঙ্গে অনেক কথা হতো। আপনজনের সঙ্গে কথা বলতে কোনো কারণ লাগে না? এটা জানতে চাইছি আশিসের সঙ্গে কি কথা হয়েছিল। কাজের কথা হয়েছিল। হ্যাঁ বাবা, আশিস দোকানের জন্য বেরিয়েছিস? বাড়িতে আছি কাকা, মা বাবার জন্য টিফিন তৈরি করছে, এই যাওয়ার সময় নিয়ে যাব। তুমি বলো কোনো দরকার আছে কি? দেখ বাবা, আমি একটুখানি দূরে কাজে এসেছি, ওখানে তোর ভাই সানি একা দোকানে, কিছু পাউরুটি লাগবে বাবা। বলো কতগুলো লাদি নিয়ে আসবো রফিক পাওয়ালা থেকে? 10টা নরম আর 2টো কড়া দিকের পাউরুটি আনিস। ডান ডানা ডান ডান। আর তখন আশিস গিয়ে ওই জায়গায় পাউরুটিটা পৌঁছে দিল। ব্যাস এটাই বলেছিলাম। ঘোরবন্দরে শেষ সময় কি করছিলেন? আমার দাদা আসলে ওই জায়গায় ইনভেস্টমেন্টের মাধ্যমে ফ্ল্যাট নিয়েছে, ওরকম আমিও চাইছিলাম। ওনার ব্রোকার আমাকে ফ্ল্যাট দেখাচ্ছিল। সেই ব্রোকারের নাম, নাম্বার, কোন কোন ফ্ল্যাট দেখেছেন, কোন কোন কলোনিতে দেখেছেন, সবকিছু চাই আমার। আমি এটা ভাবতেও পাচ্ছি না যে আপনারা এটা কি করে ভাবলেন যে আমি আশিসকে খুন করিয়েছি। আশিসের সব কাছের লোকের মতন ওর মদ খাওয়ার অভ্যেস নিয়ে আপনিও চিন্তায় ছিলেন। আমরা সবাই ওকে ভীষণ ভালোবাসতাম, আর ওই মদ খাবার অভ্যেসটা নিয়ে আমরা ভীষণ চিন্তিত ছিলাম। স্যার, আশিসের 24 বছর বয়স, আর আপনি বলুন, কোনো বিগড়ে যাওয়া আপন মানুষ, তার জন্য চিন্তা করছি, আর সে শুধরোচ্ছে না। তার তো মানে এই নয় যে তাকে খুন করে দেবো, মার্ডার করে দেবো। স্যার, আপনার কাছে এই খুনটা হলো গিয়ে একটা কেস, কিন্তু আমাদের পরিবারের মধ্যে কি ঝড় চলছে শুধু আমরাই জানি। ব্যথা বলতে পারিনি, বুকে বয়ে বেরিয়েছি। তার মানে এই নয় যে কোনো ব্যথা হয় না। আশিস বাইক চালাতো, কিন্তু ওকে সাইকেল চালানো তো ওর কাকুই শিখিয়েছিল। আর আপনি নমস্কার স্যার। বলো ওসমান। স্যার, অনেক ফিল্ডিং করেছি, এবার মনে হচ্ছে এই লাল সোয়েটার পরা ছেলেটার ব্যাপারে কিছু জানতে কিছু পারবো। পেয়েছিস? স্যার, আমার মনে হচ্ছে এই লাল সোয়েটার পরা ছেলেটা রাজেশ। কে রে রাজেশ, বলতো কি করে? এই এখানকারই লোকাল ছেলে স্যার, এখানকারই একটা অফিসে পিয়নের চাকরি করে স্যার। হাতে আর মুখেতে অনেক ক্ষতর দাগ আছে স্যার। অ্যাড্রেস বল। ম্যাডাম, ঘুরিয়ে পেঁচিয়ে জিজ্ঞেস করবেন না, যা প্রশ্ন আছে সোজাসুজি জিজ্ঞেস করুন। শিল্পা, আশিসের মার্ডার হয়েছে, আর আমাদের সামনে যা যা আসছে তাতে আমাদের এটাই মনে হচ্ছে যে আশিসের মার্ডার শুধু লুট করবার জন্য হয়নি। প্রথমে মার্ডার প্ল্যান করা হয়েছিল, লুট তো শুধু কভার আপ। তো এইসব বিষয়ের সাথে আমার দাদার কি সম্পর্ক? শিল্পা, আমাদের কাছে আশিসের যতগুলো বন্ধুর ছবি ছিল তুমি দেখেছো, সিসিটিভি ফুটেজে যা দেখা গেছে সেটাও তুমি দেখেছো, কিন্তু এখনো অব্দি এটা জানতে পারছি না ওই দিন আশিসের সাথে কাঞ্চনবারে কে ছিল। যদি আপনি ভেবে থাকেন আমার দাদা ছিল, তাহলে এই চিন্তাটা মাথা থেকে বের করে দিন। কারণ প্রথমত আমার দাদা মদ খায় না, আর দ্বিতীয়ত আশিসের মদ খাওয়া নিয়ে ও খুব রাগারাগি করত। তাহলে ওর সাথে বারে কেন যাবে? শিল্পা, আমার সেই প্রশ্ন ছিল না। আমি বলতে চাইছি তোমার সন্দীপ দাদা তোমার উপর রাগ করেছিল কারণ তুমি ভালো ভালো সম্বন্ধ ছেড়ে দিচ্ছিলে আর আশিসের ড্রিঙ্ক ছাড়ার অপেক্ষা করছিলে। এটা সত্যি? শিল্পা, এটা হওয়ার সম্ভাবনা রয়েছে যে তোমার দাদা আশিসকে তোমার জীবন থেকে চিরতরে সরিয়ে দেওয়ার কথা ভেবেছে, যাতে তুমি ভালো সম্বন্ধ মেনে নিতে পারো। প্রশ্নই ওঠে না। আমার দাদা আশিসকে কখনো খুন করাতে পারে না। দাদা কারোর ক্ষতি করতেই পারে না। শিল্পা, একে তো পুলিশ উল্টোপাল্টা বোঝাচ্ছে, তারপর তুই আমাকে এভাবে জিজ্ঞেস করছিস? আরে, তোর বাবা চলে যাওয়ার পর সন্দীপ কখনো তোকে কোনো কিছুর অভাব বুঝতে দিয়েছে? বাবার থেকে কম ভালোবাসা দিয়েছে? আমি সব সময় তোর ভালো চেয়েছি, আর মার্ডার তো দূরে থাক, যদি কোনো অন্যায় কাজ করতাম তো ঠিক ধরা পড়তাম। তাহলে তোর ভালো কি করে করতাম আর নিজের জীবনটা বরবাদ করতাম?
কিন্তু আমি কি করেছি স্যার? অন্তত সেটা তো বলবেন। আপনারা কেন ধরে নিয়ে যাচ্ছেন আমাকে? বলুন না স্যার। স্যার আমি অফিসে পিওনে চাকরি করি স্যার। আপনারা ভুল করছেন স্যার। আমি কিন্তু সত্যি কোনো অন্যায় করিনি স্যার। স্যার কেন নিয়ে যাচ্ছেন আমাকে? বলুন না স্যার। লাল সোয়েটার পরা সন্দেহকারী ইউসুফ আপনার লকআপের মধ্যেই ছিল, তারপরেও লাল সোয়েটারের সাসপেক্ট আপনার সামনে এলো। সেই সময় আমরা কোনো কথা নিয়ে শিওর হচ্ছিলাম না, কোনো ক্লিয়ার ব্রেক থ্রু পাচ্ছিলাম না, কোনো এভিডেন্স বিল্ড আপ হচ্ছিল না, সেভাবে কোনো মোটিভও সামনে আসছিল না। আপনি আশিসের কাকা সঞ্জয় বাবুকে জিজ্ঞাসাবাদ করেছেন, শিল্পার ভাই সন্দীপের মোটিভটাকেও চেক করেছেন। হয়তো অন্য কোনো মাস্টারমাইন্ড ছিল, খুব কাছের কেউ, হয়তো কেউ খুব কাছের, যেমন ধরুন রামকুমার বাবু, আশিসের বাবা। রামকুমার বাবুর মোটিভটা জোরদার ছিল। উনি ওনার ছেলের মদ্যপানের অভ্যাসে খুবই বিরক্ত ছিলেন, ডিপ্রেস থাকতেন। আমরা সেই অ্যাঙ্গেলটা খুব নিখুঁতভাবে দেখেছি। আমাদের সামনে ভিন্ন ভিন্ন সাসপেক্টের ভিন্ন ভিন্ন মোটিভ ছিল, কিন্তু কোনো মোটিভ থেকে কোনো কংক্রিট এভিডেন্স আমাদের হাতে আসছিল না। ব্যাস আমরা খুঁজছিলাম কালপ্রিটকে, এটাই ভাবছিলাম যে এটা ওয়েল প্ল্যান্ড মার্ডার। আশিস, আশিস, কেমন আছিস ভাই? তুই সব সময়ের মতো মস্ত। তুই বল। ভালো আছি ভাই, তোর সাথে দেখা করতে আসছিলাম। হ্যাঁ তো বল না, কি খবর তোর? সিসিটিভি ফুটেজে যে ছেলেটা লাল সোয়েটার পরেছিল, যার ব্যাগ দেখা যাচ্ছিল সিসিটিভি ফুটেজে, সেই লাল সোয়েটারই এই কেসকে ক্র্যাক করেছিল। ইয়েস, ওই লাল সোয়েটার। সত্যি কথা বলতে এই কেসটা অনেক আগে ক্র্যাক হওয়া উচিত ছিল। আরে কি হয়েছে তোর? হঠাৎ করে এরকম? এখানে মন ভরে গেছে স্যার, অন্য কলোনিতেও চলবে, করে নেব। কিন্তু ভাই তুই তো ভালো কাজ করছিস। এই কলোনির সবাই তোর কাজে খুব খুশি। যদি তোকে আমি অন্য কোথাও শিফট করে দিই না, তো সোসাইটির সবাই রাগারাগি করবে। পাল্টে দিন স্যার। বলতে হবে তোকে। কি হয়েছে? ব্যাস ওই সব যা হয়েছে। ওই দোকানদারের ছেলের মার্ডার না? স্যার ওই ছেলেটার সাথে বন্ধুত্ব ছিল আমার। দেখ, অনেক সময় হয়ে গেছে, আর ওর জন্য অনেক শোক করেছিস তুই। আর এতটা ইমোশনাল হতে নেই। এটা মুম্বাই, এখানে সবকিছু থামতে পারে কিন্তু কাজ থেমে থাকে না, বুঝলি? স্যার আমি বাইক থেকে পড়ে গিয়েছিলাম স্যার। কবে? এই সপ্তাহখানেক আগে। কোথায়? আমার অফিসের কাছেই, অফিসের একদম কাছেই। ও গোলবন্দরের কাছেই থাকে। 15ই ডিসেম্বর ও ফোনের লোকেশন গোলবন্দরই দেখাচ্ছে। স্যার ওখানে থাকি যখন, ওখানকারই তো হবে। আশিসের মার্ডার ওখানেই হয়েছে না? কে আশিস? সেই আশিস যাকে তুই আর তোর দুজন বন্ধু মিলে খুন করেছিস। স্যার আমি কাউকে মার্ডার করিনি স্যার। তোরা তিনজন কুড়লা গিয়েছিলি, সেখান থেকে আশিসকে নিয়ে আসিস তিলকনগর। সেখানের কাঞ্চন বারে বসে মদ খাস, তারপর ওখানের ওয়াইন শপ থেকে মদ কিনিস, সেখান থেকে ঘোরবন্দর আসিস, তারপর সেখানে তিনজনে মিলে আশিসকে মার্ডার করিস, ওর গয়নাগুলো ছিনিয়ে নিস। এবার তুই এটা বল, ওই সমস্ত গয়না কোন স্যাঁকড়াকে বেচেছিস? স্যার আমি খুব সাধারণ মানুষ স্যার, অনেক কষ্ট করে চাকরিটা পেয়েছি। আমি খুব মন দিয়ে কাজ করি স্যার। 15 তারিখে তো আমি কাজের পরে প্রত্যেক দিনের মতো বাড়ি ফিরে গিয়েছিলাম স্যার। কটার সময়? 7টার সময় আমি বাড়ি ফিরে যাই স্যার, আর তারপরে আর বাড়ি থেকে বেরোই না। এই আশিস জয়সওয়াল কে, কি ব্যাপার আমি কিছু জানি না স্যার। স্যার আশিসের সার্কেলে সবাইকে জিজ্ঞেস করলাম, কিন্তু রাজেশের নাম কেউই শোনেনি। তবে গায়ত্রী আশিসের বাড়ির লোক, কাজিন সানি, বন্ধু কিরণ, আরো কাছের লোকজন। আশিসের কোনো বন্ধুকে এরা চেনেই না। এই আশিস অন্যান্য সার্কেলে ঘুরে বেড়াতো। কিন্তু স্যার রাজেশের কিন্তু কোনো হিস্ট্রি নেই। কিন্তু হয়তো এই কেস থেকে হয়ে গেছে। তার সঙ্গে হয়তো এই দুই সাথীরও হিস্ট্রি রয়েছে। আরে এই হাবিলদার, আরে ডাকো তোমার স্যারকে, আর ওনাকে বলো যে এই আশিস জয়সওয়ালের কেসের ব্যাপারে আমরা কিচ্ছু জানি না। আরে যেতে দাও আমাদের। ইউসুফ খান, নবীন বেগ, স্যার এরা কারা স্যার? আমি সত্যি জানি না। আর এটা? আমি জানি না স্যার, এরা সব কারা স্যার? এই চুগলি কে করেছে বে নবীন? এই এভাবে দেখছিস কি আমার দিকে? আংটিটা বেচতে কে গেছিল, আমি না তুই? এখানে পুলিশেরা ওই আংটিটাই দেখাচ্ছিল না? শোন ভাই, আমরা বলে দিই তাহলে, অনেক হয়েছে। না হলে ওরা না খুবই পেটাবে আমাদের, খুবই। স্যার এই ইউসুফ খান আর নবীন বেগ দুজনেই মুখ খোলার জন্য রাজি। গুড। স্যার 15ই ডিসেম্বর আমরা দুজন থানে গিয়েছিলাম স্যার। সেটা আমরা জানি। এই তোদের দুজনের ফোন রেকর্ডস। থানে কেন গিয়েছিলি সেটা বল।
আসলে আমরা ওখানকার একটা দরগায় গিয়েছিলাম স্যার। দেখ, শর্টকাটে বল, কার সঙ্গে দেখা করতে গেছিলি? আশিসের সুপারি দিয়েছিল কেউ? আমরা ওখানের ওই দরগায় কারোর সাথে দেখা করতে যাইনি। আমরা ওখানে লোকদের একটু হালকা করতে গেছিলাম। সাহেব, আমরা পকেট মারি করি। তারপর বল। আমরা আমাদের এলাকায় এইসব কাজ কখনোই করি না। কুড়লাতে, আমরা কখনো থানাতে, কখনো আন্ধেরিতে, কখনো কোলাবাগ, এরকম আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদাভাবে আমরা কাজ করি। যদি তোরা শুধু পকেট মানি করে যাস, তুই আংটি এলো কোত্থেকে তোর কাছে, যেটা বিক্রি করতে বেরিয়েছিলি? স্যার ওই আংটিটা আমরা একজনের ব্যাগ থেকে পেয়েছিলাম স্যার। স্যার ওটা খুব ভারী ছিল স্যার, তাই ভেবেছিলাম যে বড় সড়ো ঝামেলায় পড়ে যাবো, সেজন্য আমরা মানখর চলে যাই একটা বন্ধুর বাড়ি। এক সপ্তাহ আমরা ওখানেই চুপচাপ ছিলাম, আর ফোন টোন সমস্ত কিছু সুইচ অফ ছিল। আমাদের রুজি রুটির দিবি দিয়ে বলছি, আমরা জানি না এই আশিস নামে এ কে আর এ কি করে। আর স্যার ওই লাল সোয়েটার পরা লোকটা আমি নই স্যার। স্যার মুম্বাইয়ের ঠান্ডায় কে এরকম সোয়েটার পরবে স্যার? স্যার, আমরা যত কিছু লুট করেছিলাম না, ওই সব কিছুই একসঙ্গে জড়ো করে রাখা আছে। আপনি শুধু আদেশ করুন স্যার, আমরা সব সারেন্ডার করে দিচ্ছি স্যার। খালি আপনি আমাদের এসব মার্ডারের কেসে ফাঁসিয়ে দেবেন না স্যার। স্যার, ইউসুফ আর নবীন এদের চুরি করা প্রত্যেকটা ব্যাগের আইডি কার্ড দেখে নিয়ে আবার ব্যাগগুলো আমরা ফিরিয়ে দিয়েছি। আর স্যার সবাই কনফার্মও করেছে 15ই ডিসেম্বর বাবা মাসুদের দরগায় সবার পিক পকেট হয়েছিল। মানে ইউসুফ আর নবীন দুজনেই সত্যি বলছে। তাহলে এই দুজনকে, এই লাল সোয়েটার পরা আর এই... স্যার, রাজেশের অফিসের লোকেদের সঙ্গে এক্ষুনি কথা হলো, অফিসের বাইরেও কথা হলো। সাক্ষ্য স্যার, যারা ওকে বাইক থেকে পড়তে দেখেছিল এবং হেল্পও করেছে। আশিসের এই কেসটার সঙ্গে রাজেশকে লিঙ্ক করা খুব মুশকিল ব্যাপার স্যার। স্যার, এর কারণ আমাদের কাছে রেড সোয়েটার পরা ছেলেটার মুখের ছবি নেই, তাই আমরা বা আমাদের খোঁজরেরা সঠিক তথ্য পাচ্ছি না। স্যার, এটুকু তো কনফার্ম, ইউসুফ, নবীন বা রাজেশ এই তিনজনের এই কেসের সাথে কোনো কানেকশন নেই। তাহলে এটা কি প্ল্যান্ড মার্ডার নয়, র্যান্ডম এমনি মার্ডার করে দিল? আশিসের বন্ধু কিরণের স্টেটমেন্ট আর ফোনের রেকর্ডসের হিসেবে আমরা এটা জানতে পারি যে আশিস 15ই সন্ধেবেলায় তিলকনগর কাঞ্চনবাড়ি ছিল। সিসিটিভি ফুটেজে আমরা আরো দুটো ছেলেকে দেখতে পাচ্ছি। তারপরে আরেকজনের মুখ দেখতে পাই অন্য সিসিটিভি ফুটেজে, যে সিসিটিভিটা ওয়াইন শপের বাইরে ছিল। এটা তো একদম পাক্কা যে ওই দুটো ছেলে আশিসের চেনা জানা ছিল না। আর এই কথার পুরো চান্স রয়েছে যে এই দুটো ছেলে ফেস টু ফেস ওর সঙ্গে বেকরি আর ফুচকার দোকানের মাঝেই পরিচয় হয়েছে। দেখ, আমি আবার বলছি আমায় কাজ করতে দে। বাড়িতে আর 1000 টাকা বেশি এলে কি ক্ষতি? কি প্রবলেম তোর? আর এটা আগের ডান্স বারের মতো সেই রকম ডান্স না, এখানে তো অর্কেস্ট্রা বাজবে আর আমাদের শুধু নাচানাচি করতে হবে আর ওদের শুধু ড্রিঙ্ক দিতে হবে, ব্যাস। আচ্ছা, নাচানাচি করতে হবে, কাস্টমারকে ড্রিঙ্ক দিতে হবে, তারপরে কাস্টমাররা খুশি হয়ে তোকে টিপসও দেবে, তাই না? তাই তো খারাপটা কি? কিচ্ছু খারাপ নয়। প্রথমে ওনারা তোকে টিপস দেবে, তারপরে ওরা অন্য কিছু চাইবে তোর কাছ থেকে, তারপরে তোকে বড় নোট দেখাবে, তারপরে তুই ভাববি আগেও করেছি, তাহলে এখন করতে কিসের অসুবিধে? তারপরে তুই ওদের সাথে কোনো হোটেলে যাবি, ওদের রুমে যাবি, এটাই তো হবে না? আরে আমি এরম হতে দেব না। এখন আমি তোর বউ, একটু বিশ্বাস কর। আর তুই আমাকে বিশ্বাস কর, যেটুকু রোজগার করি সেটা যথেষ্ট আমাদের সংসার চালানোর জন্য, আর আমরা তাতেই চালাবো। আর কিছু শুনতে চাই না আমি। মা, আমি অফিসে বেরোলাম। আরে মা, আমার বার্থডেতে পুরো গলিটা সাজাবো ভাবছি, সববার বাড়িতে কেক যাবে, এই কটা টাকায় কি করে হবে বলো? দেখ আশিস, আমার কাছে এখন এইটুকুই আছে, বাকিটা বাবার কাছ থেকে নিয়ে নিস বেকরিতে। ওকে ডার্লিং, থ্যাংক ইউ মা। তোর ইচ্ছে মতোই জন্মদিন পালন কর, যাকে যাকে নিমন্ত্রণ করবি, যা কিছু করবি সবকিছু টাকা আমি দেবো। কিন্তু বাবা, এই 25 বছরের জন্মদিনে একটা কথা দে, আজকের পর থেকে কখনো তুই আর মদ খাবি না। হ্যাঁ ব্রিজেশ, বলো, তোমার কিছু চাই? রামবাবু,
আশিস বাবুকে আমি ছোট ভাইয়ের মতন ভালোবাসতাম। রোজ আমার জন্য ফুচকা নিয়ে আসতো। ও ছোট ভাই ছিল আমার। এইসব ভাবনাগুলোকে তুমি মনের মধ্যেই রাখো। বারবার এসে তুমি এইরকম যদি বলো, আমার মনে হয় যেন আমি বুক ফেটে মরে যাব। এখানে কুর্লা স্টেশন, এখানে ঘোড়বান্দর। স্যার এখন অবধি আমাদের কাছে 45 জন সাসপেক্ট রয়েছে, যাদের পেছন থেকে দেখলে মনে হয় সোয়েটারে আছে। আর অন্তত 8 থেকে 10 জন সাসপেক্ট এরকম রয়েছে যাকে ওয়াইন শপের ওই ছেলেটার মতো দেখতে। এবার যদি তিলকনগর, কুর্লা আর ঘোড়বান্দরে 15 তারিখ বিকেল 5:30 থেকে রাত 1টা অবধি কমন ফোন নাম্বার বার করলে স্যার এরকম অনেক আসবে। এটা সেন্ট্রাল লাইন স্যার, ডেলি লাখ লোকজন আপ ডাউন করছে কুর্লা থেকে থানে, যেখান থেকে নেমে লোকে ঘোড়বান্দরেই নামে। আর স্যার ঘোড়বন্দর একটা বড় রেসিডেন্সিয়াল এরিয়া। গত 3 সপ্তাহে একটা ব্রেক থ্রু আসেনি আমাদের হাতে। যে কোনো উপায় আমাদের এই কেসটা ক্র্যাক করতেই হবে। আমাদের সন্দেহের তীর অনেকের গায়ে লাগবে স্যার। আর কোনো কম্পাস আছে আমাদের কাছে? এই দুটো ছেলেকে ট্রেস করবার জন্য কোনো সূত্র আছে আমাদের কাছে? নো। না আশিস এদের কাউকে ফোন করেছে, না এরা দুজনে আশিসকে ফোন। এই দুটো ছেলেকেই আশিস পেয়েছে রাস্তাতে, আর তারপরে আশিস গায়েব। এখন সব স্পন্টেনিয়াস হয়েছে নাকি খুব সুচতুরভাবে প্ল্যান করে করা হয়েছে এই মার্ডারটা, সেটাই দুটো ছেলেই বলতে পারে আমাদের। বাকি থাকে আমাদের পদ্ধতি। তাহলে এটা একদম পাগলামি হয়ে যাবে যে ওই দুটো নাম্বারকে খোঁজা যারা একসময় একই ফ্রেমে আছে, কুর্লা, তিলকনগর, ঘোড়বান্দর। কিন্তু এই পাগলামোটাই কোনো না কোনো লিডস দেবে, যেটা নো লিডস এর কালো মেঘটাকে এই কেসের ওপর থেকে সরাবে। স্যার ইউসুফ যখন পিক পকেটিং এর কনফেশন করছিল তখন একটা কথা বলেছিল। স্যার মুম্বাইয়ে ঠান্ডা এরকম সোয়েটার কে পরবে স্যার? স্যার মুম্বাইতে তো খুব বেশি ঠান্ডা পড়েও না। বেশিরভাগ লোক ফটোতে বিনা সোয়েটারেই ছিল। আশিসও বিনা সোয়েটারে আছে, আর অন্য লোকটাও তাই। এই লোকটাও শুধু টি শার্টই পরেছে। শুধু এই রেড সোয়েটার পরা লোকটা এইরকম টাইপের একটা মোটা সোয়েটার পরে আছে। গায়ত্রীর অবজারভেশন একটা পয়েন্ট আছে। আশিস মুম্বাইয়ে থাকে, নাও কোনো স্পেশাল জামা কাপড় পরে আছে, আর না ওই পাশের ছেলেটা, তো হয়তো এও মুম্বাইতেই হবে। কিন্তু স্যার এই তৃতীয় জন ছেলেটা যে সোয়েটার পরে আছে, হতে পারে ও মুম্বাইয়ের বাইরে থেকে এসছে। গুড পয়েন্ট, অ্যাকচুয়ালি ভেরি গুড পয়েন্ট। যদি এই ছেলেটা আউট অফ মুম্বাই থেকে হয়, তাহলে নাম্বারও মুম্বাইয়ের নয়। স্যার এইরকম নাম্বার তো লাখের মধ্যে অনেক কম, মানে অনেকই কম। স্যার চোখ বাঁধা অবস্থায় চলার মতন হবে কিন্তু। চোখে পট্টি বেঁধে চলতে শেখো, কোথাও না কোথাও তো পৌঁছবে। কিছু তো হাতে নিশ্চয়ই আসবে। চলো লেগে পড়ি। আউট অফ মুম্বাই 147টা নাম্বারের মধ্যে 146টা নাম্বার ট্রেস হয়েছে গায়ত্রী। শুধু এটাই এমন একটা নাম্বার আউট অফ মুম্বাইয়ের 44568176, যেটা কোরলায় ছিল, তিলকনগরে ছিল এবং ঘোড়বান্দরেও ছিল, ক্রাইমের টাইম লাইনে, যেটা এই মুহূর্তে বন্ধ রয়েছে। 4456788176 এটা কোথাকার নাম্বার? বিহারে স্যার, প্রিপেড নাম্বার স্যার, কোনো ললন গুপ্তার নামে। স্যার 15ই ডিসেম্বর এই নাম্বার থেকে মুম্বাইয়ে প্রথম কল করা হয়েছিল। এর আগে এই নাম্বারটা বিহারে ছিল, জগৎপুর টু মুম্বাই রুটে। আর এই নাম্বারটা কার, যাকে মুম্বাইতে লালন গুপ্ত দুপুর 12:30টায় ফোন করেছিল? এই নাম্বারের ডিটেলস আনতে বলেছি। এই নাম্বারের ওনারকে ট্রেস করো, ওঠাও। মনে হচ্ছে কেস ক্র্যাক করবার সময় হয়েছে। হ্যালো, রমেশ বিশ্বকর্মা? হ্যাঁ আমি বলছি, আপনি কে বলছেন? আমি এএসআই গায়ত্রী সিন্ধে, ক্রাইম ব্রাঞ্চ থানা থেকে। হ্যাঁ আমি লাল্লন গুপ্তাকে জানি, ও বিহারের জগৎপুরের লোক। আপনি ঠিকই বলেছেন, 15ই ডিসেম্বরও আমাকে ফোন করেছিল। লালন গুপ্ত এখানে এসেছিল মুম্বাই? আগে হ্যাঁ। এই লালন গুপ্তকে? আমাদের পাড়াতে গোপাল দাস নামে একটা ছেলে আছে, এ হলো গোপালের বন্ধু, আমারও বন্ধু হয়ে গেল। ও আবার কবে ফিরে গেছিল ওর গ্রামে, মানে জগৎপুরে? ও কিন্তু স্যার আমার কাছে এসে ওঠেনি, ও তো গোপাল দাসের কাছেই উঠেছিল। তোমার বন্ধু লালন গুপ্তা এই লোকটা নয় তো? কই না তো, এ তো গোপাল দাস, যার কথা এক্ষুনি আপনাদের বললাম। গোপাল দাস? কোথায় পাবো একে? ও কোনো বিল্ডিং সাইটে কাজ করে, ঘোড়বন্দরের আশেপাশে কোনো বিল্ডিং সাইটে। স্যার এই গোপাল দাস। কেমন আছিস? মাস্ত, তুই বল।
কি খবর তোর? এই তো ভাই ভালো আছি, তোর সাথে দেখা করতে আসছিলাম। হ্যাঁ তো বল না, তোর কি খবর? আজকে এখানে কি করছিস গোপাল? আরে কিছু না ভাই, এখান থেকে যাচ্ছিলাম, তোর কথা মনে পড়ে গেল। আমরা ভাবলাম তোর সঙ্গে দেখা করে যাই। আমরা তো দোকানেই যাচ্ছিলাম দেখা করতে। আমরা? আরো সবাই কোথায় ভাই? আরে ওখানে সবাই তোর জন্য অপেক্ষা করছে, তুই চল তো ওখানে। আচ্ছা, সাসপেন্স বানাচ্ছিস হ্যাঁ? আচ্ছা বসে পড়। আরে আশিস জয়সওয়াল। আরে ভাই সুশীল, তো তুই ছিলিস সাসপেন্স হ্যাঁ? কখন এলি? এই তো আজই। আচ্ছা ভাই তোর জায়গায় এসেছি যখন গোপালকে বললাম যে দেখো আছে কি না, আমার এক বন্ধু আছে, তোর সঙ্গে দেখা করাবো তার। হ্যাঁ তাহলে চল কোনো বাড়ি গিয়ে বসে, কি বলিস? চল তাহলে। আরে তাতে আর ভাবনার কি আছে, তাহলে চল কাঞ্চনে বসি, ওই তিলকনগরের বার। হ্যাঁ ঠিক আছে, আমি না আমার বাইকটা পার্ক করে আসি, তারপর লম্বা প্রোগ্রাম বানাবো, পুরো 2 বোতল। গোপাল দাস, দেখো আমরা ক্লান্ত হয়ে পড়েছি শুনে শুনে যে আমি আশিস জয়সওয়ালকে চিনি না, ওর নাম পর্যন্ত শুনিনি, ইত্যাদি ইত্যাদি। আমি এবার এটা শুনতে চাই যে আমি আশিস জয়সওয়ালকে চিনতাম, আর আমরাই তিনজনে একসঙ্গে মিলে ওকে মেরেছি। নাম বল দুজনের, প্ল্যান বল। স্যার, সুশীল প্রথম থেকেই প্ল্যান করে এসেছিল। আমরা 3 জন যাব, আর আমাদের মধ্যে কেউই আমাদের ফোন ওখানে নিয়ে যাব না। ওকে নেশা করতে হবে, খুব ভালো করে নেশা করাবো, আর তারপরে আমরা ওকে নিয়ে যাব, বুঝতে পারলি? হ্যাঁ বুঝলাম। হ্যাঁ আচ্ছা গোপাল, একটা কাজ কর, তুই যা, কিন্তু বেকারির কাছাকাছি যাস না যেন, একটু দূরে থাকিস। কি সব কথা বলছিস ভাই তুই? এখন যদি আমরা এত দূর থেকে ওকে দাঁড়িয়ে ডাক দিই তাহলে অদ্ভুত লাগবে না? কি বলছিস? আরে ভাই, ও নিজেই বেরিয়ে আসবে বেকারি থেকে, মোটামুটি এই সময় প্রত্যেকদিন ফুচকা খেতে যায় বাইকে চড়ে। ওকে দেখতে পেলেই ওকে ডাকাডাকি শুরু করবি। ঠিক আছে, আমি বুঝে গেছি, ডেকে আনছি ওকে। যা, সাবধানে। আরে এ তো একটু বেশি সময় নিচ্ছে, তুই কি বলিস? ভাই আমার তো মনে হয় আসিস না আমাদের ওই বোকা বন্ধু গোপালকে ফুচকা খাওয়াতে শুরু করেছে। শোন ভাই, ওই ফুচকালাটা যদি আমাদের দেখে নেয় না তাহলে খুব অসুবিধায় পড়ে যাব। এক কাজ কর, তুই আগে যা, আমি ওদের দুজনকে নিয়ে আসছি, ঠিক আছে? তাড়াতাড়ি যা। আমরা দুজন সুশীলকে রাস্তায় দেখতে পেলাম, তারপরে ও নিজের বাইকটা পার্ক করতে পার্কিং এ চলে গেল। তারপর যখন ও বাইক পার্ক করে ফিরে এলো তখন আমরা 3 জন কাঞ্চন বাড়ির দিকে এগিয়ে গেলাম। ওখানে লল্লন আগের থেকেই আমাদের জন্য অপেক্ষা করছিল। স্যার, আমরা জানতাম যে কাঞ্চন বাড়ি সিসিটিভি ক্যামেরা লাগানো নেই স্যার। সুশীল আর লালন প্ল্যান নিয়ে এসেছিল। হ্যাঁ স্যার। আশিসকে টার্গেট করলি কেন? সুশীলও তো আশিসকে চিনতো, তোকে সামনে যেতে বললো কেন? ও নিজে কেন বেকারির সামনে যায়নি? স্যার, বেকারির কাছে কি করে যেত? ওর দাদা দেখে নিত ওকে, তারপর আমাদের সব প্ল্যান ভেস্তে যেত। সুশীলের বড় দাদা? কেই সুশীলের দাদা, আর কিভাবেই বা দেখতো? ম্যাডাম, আমি কখনো এসব জানতাম না যে লাল্লান আর গোপাল মিলে কি গন্ডগোল করছে আর কার সাথে কোথায় যাচ্ছে। আমি শুধু একজন ওর প্রতিবেশী মাত্র। কিন্তু এই আশিস টাশিসকে আমি সব কিচ্ছু জানি না। এই ফটোটাও তো আমি এই প্রথম দেখলাম। আপনি প্রথমেই যদি বলতেন তাহলে আমি ডাইরেক্ট ওইটাই বলতাম। এ হলো সুশীল। যখন গোপালের কথাই আপনাকে বললাম তখন সুশীল কেন নয়? সুশীলের দাদা, ব্রিজেশ দাদা। ব্রিজেশ? ব্রিজেশ কানোজিয়া, আশিসের দোকানের সামনের বিল্ডিং এর ওয়াচম্যান। স্যার, এরকম পিছন থেকে দেখে কি করে বুঝবো কারা এই দুজন? প্রণাম দাদা। সুশীল, 15ই ডিসেম্বর কি তুমি মুম্বাইতে ছিলে? সুশীল, আমার প্রশ্নের কেন উত্তর দিচ্ছ না? এসছিলে মুম্বাই? হ্যাঁ দাদা, গিয়েছিলাম। সুশীল, আমি তোমার আর গোপালের ছবি দেখেছি আশিস বাবুর সাথে। তোমরা দুজনে মিলে ওই আশিস বাবুকে মেরেছো। সুশীল, আমি তোমায় কিছু জিজ্ঞাসা করছি, তুমি ফটোতে ছিলে? সুশীল, সত্যি কথা বলো, তুমি মার্ডার করেছো আশিস বাবুকে? এসেই যখন পড়েছিস থেকে জানা সুশীল, লাল্লান, গোপাল, তোদের 3 জনকে কিন্তু আমার পদ্ধতিতে আসতেই হবে ভাই। নিশ্চয়ই আসবো ভাই। ঠিক তো? একদম আসবো ভাই। ভাইয়ের 18 বছরের জন্মদিন বলে কথা। আমি মরার আগে অবধি 18ই থাকবো। নো টেনশন, ফুল মস্তি।
হ্যাঁ আশিস বল ভাই। হ্যাঁ হ্যালো, কোথায় তুই? বাড়িতেই আছি, আর কোথায়? এটা বল তুই কোথায় আছিস? আরে আমি তো কাঞ্চনবারে বসে আছি, তিলকনগরেরটায়। তো আমি অনেক খেয়ে নিয়েছি, তুই একবার আসতে পারবি পিক আপ করতে? ভাই একা বাড়ি যেতে পারবো না। এখানেই আছি আমি, আয় না। ভাই আসিস, এত তাড়ার কি আছে? আর তোর ক্যাপাসিটির কি হলো? ভাই 2টো বোতলের কথা হয়েছিল, আর তুই একটাতেই আউট। এখন এতদিন বাদে যখন বসেছি, তখন ভালো করে খাবো, একদম আউট হয়ে যাব। তোরাও না কি সব বলছিস ভাই, আর একটা আনাচ্ছি। এ ভাই শোনো, 2 বোতল আরো। একটা কথা বললি, আমি আমার না এখানে একদম মজা আসছে না, দম বন্ধ হয়ে আসছে। বাইরে কোথাও আরামসে বসে মজা নেওয়া যাক। এমনিতেও মুম্বাইতে ঠান্ডা খুব একটা বেশি না। হ্যাঁ সে তো বটেই। হ্যাঁ ঠিক আছে, কি আছিস? আমি সব সময় রেডি বন্ধুদের সঙ্গে মজা করতে, কিন্তু তোদের মধ্যে কাউকে আমাকে বাড়ি ছেড়ে আসতে হবে। আর বাইক চালাতে পারবো না আমি, অনেক খেয়ে নিয়েছি আমি। হ্যাঁ, আর এত তাড়াতাড়ি আমি মরতেও চাই না ভাই। আরে ভাই, তোর শত্রুরা আগে মরুক, তোকে আমরা পৌঁছে দেবো। হ্যাঁ আশিস। হ্যাঁ ভাই, তুই এখনো বেরোসনি তো? ছেড়ে দে, আমি এখন একটু ঠিক ফিল করছি, আমি নিজে ম্যানেজ করে নেবো। আশিস ঠিক বলছিস তো? দাদা 6টা স্ট্রং বিয়ার দিন তো, পুরো চিল থাকে যেন। এটা আশিসের নামে। Cheers! শেষ বোতল। না ভাই, কি করছিস ভাই? না না ভাই, আশিস খেতে হবে। না, আমার খেতে পারবো না। আরে আশিস দা, বল ভাই। একটা কথা বলবো? বল ভাই। তোমার জন্মদিনের পার্টি কোথায় দেবে? কালকে বার্থডে আমার, বাড়িতে দেবো। কালকেও পার্টি করবো ভাই, কোনো ব্যাপার না, কিন্তু বাড়িতে খাবো না, মা বাবা আছে তো, ভালো দেখায় না। না ভাই, ভাই তোর জন্মদিনে তোর বাড়িতে তো খেতে পারবো না। না, ভাই। বাড়িতে খেতে পারবো না ভাই, না। তাহলে তোর জন্মদিন আমরা আজ সেলিব্রেট করব। আরে আজকে নাকি আমার বার্থডে? আরে না, হ্যাপি বার্থডে টু ডিয়ার আশিস। আশিস, ওঠ, চল চল চল, ওর ভাই, বাড়ি যাবো তো। ওঠ, বাড়ি যা। আশিস, চলে চলে নাম নাম। হ্যাঁ, ঘর এসে গেছে। পেরো পেরো ভাই, নাম। ধরো, ঠিক করে ধরো। বাড়ি এসে গেছি ভাই। সুশীল, আমার দিব্যি দিয়ে বলো, বাবা মার দিব্যি দিয়ে বলো, সত্যি বলো, তুমি মেরেছো আশিস বাবুকে? হ্যাঁ দাদা, আমি মেরে ফেলেছি ওকে। কেন? আরে কি অপরাধ করেছিল আশিস বাবু তোমার? আমরা কি করতাম দাদা? ওকে বাঁচিয়ে রাখলে তো আমরা শেষ হয়ে যেতাম। God, my birthday. Happy birthday. গোপাল, এই পাথরটা জলে ফেলে দে। সুশীল, চেক কর মরে গেছে নাকি। মরে গেছে। আরে না, এক কাজ কর, এর গলাটা টিপে দে। মরে গেছে? আরে গলাটা টিপে দে, দে না। আরে দাঁড়া 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 দাঁড়া, রুমালটা নে, রুমালটা নে, রুমালটা নিয়ে ভালো করে টেপ, জোরে টেপ। মরে গেছে তো?
পেলি কিছু লটারি কত আছে? কত আছে? একে বলে লটারি পেয়ে যাওয়া। পুরো 20,000 একদম নগদ করে নোট, বুঝলি ভাই? হ্যালো, হ্যাঁ বলো রমেশ। ভাই লালন, তুমি কি আজ আমার কাছে আসছো নাকি ওই গোপালের কাছেই যাচ্ছ? না না না, আজ আমি তোমার বাড়ি যাব না, আমার কিছু কাজ আছে। কি হয়েছে তোদের? কি হয়েছে? অবেগ কথা কি হয়েছে? আমি বারবার তোদের বলেছিলাম যে আমরা কেউ এখানে ফোন সঙ্গে নিয়ে আসবো না, আর তুই চালু রেখেছিস। পাগল কোথাকার! আরে পাগল হয়ে গেছিস নাকি তোরা? আরে রাতে খেয়াল নেই, নিয়ে চলে এসেছি। এবার কেন রাগারাগি করছিস এত? দাদা, ওকে যদি জ্যান্ত ছেড়ে দিতাম তাহলে ও আমাদের সবার নাম বলে দিত, তাহলে তুমিও ফেঁসে যেতে। অত টাকার দরকার হলে সৎপথে ইনকাম করতে পারতে, হ্যাঁ? না হলে মাঠে গিয়ে মজদুরি করতে। আরে ওখানেও যদি কিছু না হতো তাহলে মুম্বাইতে চলে আসতে পারতি, সেখানেও কাজ হয়ে যেত। তুমি এটা কি করে ফেললে? তুমি নিজের পায়ে নিজেই কুড়োল মেরে ফেললে। আরে ওই ওরে আশিস বাবু আমার একদম ছোট ভাইয়ের মতন ছিল। ছোট ভাইয়ের মতো নয় দাদা, আমি কিন্তু তোমার ছোট ভাই। দাদা, তুমি কিন্তু পুলিশের চক্করে পড়ো না, কেউ বুঝতেই পারবে না যে কে করেছে, কেন করেছে। তুমি টেনশন করো না, আমাদের প্ল্যানিং একদম পারফেক্ট ছিল। আরে মূর্খ, এত ভয়ঙ্কর কাজ করে কেউ কোনোদিন বাঁচতে পারে? হ্যাঁ, আমি দেখিনি তো কি হচ্ছে। এক উপরওয়ালার নজর, এক আইনের নজর, সেখান থেকে কেউ বাঁচতে পারে না। ব্রিজেশ, জগৎপুরে তোর ভাইয়ের ফোন সুইচ অফ আসছে, ললনের ফোনটাও বন্ধ। এবার তুই কথা বলবি তোর ভাইয়ের সাথে। স্যার, এই সুশীলকে আমরা ধরে নিয়েছি। লালন গুপ্তকে? স্যার, যখন আমরা এই সুশীলকে তুলতে গেছিলাম তখন ললন সুযোগ বুঝে তারপর পালিয়ে গেলাম। খবর আছে পার্টনার কোনো লজেই নাকি লুকিয়ে আছে। যেখানেই থাকুক সেখান থেকে নিয়ে এসো। হ্যাঁ স্যার। তোদের তিনজনের কাছে একটাই প্রশ্ন, তোদের প্ল্যান ছিল আশিসকে শুধু লুট করবার, নাকি তোদের দুজনকে ডেকে পাঠানো হয়েছিল? কেউ সুপারি দিয়েছিল আশিসের নামে? না স্যার, আমাদের কেউ টাকা পয়সা দেয়নি। স্যার, আমি মুম্বাই আসতাম আমার বড় ভাই ব্রিজেশের সঙ্গে দেখা করতে, সেই জন্য আশিসের সঙ্গে দেখা হতো। তারপর আশিস আমার বন্ধু হয়ে যায়। তারপর যখন আমি ফিরে গেলাম তখন আমি আমার বন্ধুকেই কথাটা বলেছিলাম। তারপর জগৎপুর থেকে নেশার ওষুধ নিয়ে আমরা এখানে চলে আসি। যখন আমরা এখানে এলাম তখন গোপালকেও সঙ্গে নিয়ে নিলাম। আমাদের টাকার দরকার ছিল, সেই জন্য আশিসকে মেরে ফেললাম। শুধু 3টা আংটি, 2টো গলার চেন, একটা কানের রিং আর 20,000 টাকা। জগৎপুর কবে ফিরলি? 2 দিন পরে। তো দাদা ব্রিজেশের হাত ছিল এতে? না না স্যার, স্যার ব্রিজেশ দাদা তো কিছু জানতোই না যে আমি এরকম কিছু করব। আমরা আশিসকে মেরেছি কারণ ওকে না মারলেও আমাদের সবার নাম বলে দিত, তাতে আমার ভালো মানুষ দাদাটাও ফেঁসে যেত। ধরা পড়বার পর একটাই স্টোরি হয়, চোখে জল এসে গেল একদম। সুশীল যে আশিসকে তুই খুন করলি, সে তোর দাদাকে রোজ জল খাবার খাওয়াতো। ওর বাবা তোর দাদার সঙ্গে নিজের খাবার শেয়ার করতো রে। তুই একবারও ভাবলি না যে তুই একটা ইয়াং ছেলের প্রাণ নিয়ে নিচ্ছিস? ওর বাপ মায়ের কি হবে? আপনি আমাকে ক্ষমা করে দিন।
মদের অভ্যেস নেশায় পরিণত হলো, আর ওই নেশার কোথাও না কোথাও এই মর্মান্তিক ঘটনার মূল কারণ। কিন্তু স্যার যদি ওই সন্ধে আশিস নিজেকেই নিজে বলতো যে আজকে মদ খাবো না, আজকে আর বারে যাব না, তাহলে আজ হয়তো আশিস বেঁচে থাকতো। হয়তো, হ্যাঁ, যদি। অবশ্যই যদির সঙ্গে অনেক নদীও জুড়ে থাকে। ও নিজেকে ধরে রাখতে পারেনি, ওর এই শখটা বদভ্যাসে পরিণত হয়েছিল, ফলে জীবনটা গেল। অ্যাকচুয়ালি এই কেসে শুধু যদির খেলা। যদি আশিসের জ্ঞান থাকতো, যদি ওর লিমিট জানা থাকতো, তাহলে কেসটাই তো হতো না। হয়তো শিল্পার সঙ্গে ওর বিয়ে হয়ে যেত। যদি ওয়াচম্যান ব্রিজেশ কানোজিয়া সিসিটিভি ফুটেজ দেখে নিজের ছোট ভাই দোষী সুশীলের ব্যাপারে আমাদের সঙ্গে সঙ্গে জানাতো, তাহলে এই কেসটা তখনই ক্লোজ হয়ে যেত। মাসাধিককাল ধরে এই কেসটাকে রগড়ানোর প্রয়োজনই ছিল না। কিন্তু ব্রিজেশ কানোজিয়া এরকমটা করেননি। এই যদি নদীর খেলা আসলে আমাদের স্বভাবের লাগাম হয়ে যায়, আমাদের ক্যারেক্টারের, আমাদের অহংকারের একটা মাপকাঠি হয়ে যায়, যে আমরা যদি এরকম করি তাহলে এরকম হবে, যদি আমরা সেরকমটা না করি তাহলে অন্য কিছু হবে। আর এই মাপদণ্ডটা সর্বত্র ব্যবহার হয়, আমাদের কাজে, আমাদের সম্পর্কে, বা এইরকম কিছু আভাসে যে যদি আমরা এক পা সামনে এগোই তাহলে এই পদক্ষেপ আমাদের পেছনে অথবা নিচে নিয়ে যেতে পারে, আমাদের ধ্বংসও করতে পারে। কিন্তু এই আভাস আমাদের ভেতরে জন্ম নেবার সঙ্গে সঙ্গেই একটা যদি জুড়ে থাকে, একটা অত্যন্ত বড় যদি। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.